আজ ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস। আজকের এই দিনে জন্মভূমিতে না ফিরতে পারার চূড়ান্ত উদ্বেগ এবং জীবনযাপনে নানা অনিশ্চয়তায় দিন কাটছে বাংলাদেশে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পের ১২ লাখ রোহিঙ্গার। আজকের দিনে সেই মানবিক বিপর্যয় রোহিঙ্গা ক্যাম্প নিয়ে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। জাতিসংঘের হিসেবে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা ক্যাম্প কুতুব আলম। এই ক্যাম্প ছাড়াও ৩২টি ক্যাম্পে মিয়ানমারের ১২ লাখের বেশি নাগরিক আশ্রয় নিয়ে আছেন, যারা স্বদেশে ফেরত যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় গত ২ দশক ধরে। সবচেয়ে বেশি আসে ২০১৭ সালে। মিয়ানমারে ফেরত যাওয়ার কথা দূরে থাক, এখনও প্রতিদিন ঢুকছে নতুন নতুন রোহিঙ্গা। শরণার্থী বিষয়ক কমিশনারও বাংলাদেশে কজন রোহিঙ্গা এই মুহূর্তে আছে তা নিশ্চিত করে বলতে পারেন না। তবে নিয়মিত রোহিঙ্গা অনুপ্রবেশের কথা অস্বীকার করেননি। তিনি আরও জানান, একদিকে যেমন রোহিঙ্গার সংখ্যা বাড়ছে, অন্যদিকে দাতা সংস্থাগুলো সহায়তা কমিয়ে দিচ্ছে। জন্মহারের কারণে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে ওই পার থেকে এখনও রোহিঙ্গারা আসছে। আবার অন্যদিকে রোহিঙ্গাদের জন্য যে আন্তর্জাতিক সাহায্য, সেটি ভয়ানকভাবে কমে যাচ্ছে। রাজনীতিক ও জনপ্রতিনিধিরা বলছেন, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করে তাদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা জরুরি। রোহিঙ্গাদের কারণে বিভিন্ন অনাচার, বিভিন্ন আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রম বাজার হারা এবং আমাদের এখানের পাহাড় পর্বত সবকিছু ধ্বংস হয়ে গেছে। রোহিঙ্গাদের একটা বড় ব্যাপার হলো তাদের আইনের আওতায় আনা যায় না। সে যদি খুনও করে, তাকে কিভাবে আইনের আওতায় আনবেন, তার বিচার কিভাবে করবেন? সে তো বিদেশি নাগরিক। আর রোহিঙ্গারা বলছেন, এই অন্ধকার জীবন থেকে তারা মুক্তি চান। আর এটা লইজালি আর অফিস দিয়া উরু আর তোমার আর দুর্দঙ্গা জিয়ান আছে হিয়া কই পারিবেন খুশিত গজিলে আর এন ওয়াদা দিল যে ওয়াদা আর আখিরে আর তো আর আপন নফরমান নিজের হক ফুলফিল ফাইবলেন দিলে একখানা করে দিলে আর নেট মাঝে। এদিকে বাংলাদেশ সরকার এবং মিয়ানমার কর্তৃপক্ষ ১,৮০,০০০ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে আলোচনা করলেও বাস্তবে তার কোনো অগ্রগতি নেই। যদিও ৫ লাখ রোহিঙ্গার পরিচয় যাচাইকরণই এখনও সম্পূর্ণ হয়নি। এর মধ্যে আবার নতুন করে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি তাদের একাংশ দখল, প্রত্যাবাসনে নতুন জটিলতা তৈরি হয়েছে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। ভবিষ্যতে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের উন্নতির আশা করছেন ভারতীয় সহকারী হাই কমিশনার চন্দ্রশেখর। সকালে হবিগঞ্জে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ভারতীয় ভিসা দেওয়ার কার্যক্রম চলছে জানিয়ে তিনি জানান, গুরুত্ব অনুযায়ী ভিসা পাচ্ছেন আবেদনকারীরা। এর আগে শহরের ইসকন মন্দিরে প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগ কল্যাণ সংস্থার আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রশেখর। Actually, the relation between two countries always remain up and down. So sometimes good, sometimes bad. So it will definitely improve in future. ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনে টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বড়ইয়ায় বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বাঁধ ভেঙে এমন দুর্ভোগের মুখে পড়েন এলাকাবাসী। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ফুলগাজী বাজারে পানি উঠায় সেখানে দোকানপাটের মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলায়ও নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয় প্লাবিত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে একটি স্থানে বাঁধ ভেঙেছে এবং বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিতে রয়েছে। এখানে পানি উন্নয়ন বোর্ডে যারা আছে তারা হলো তাপ কমিটির মতন পানি আসলে আসে, আসার পর চলে যায়। আমার ঘরের ভিতরে এখনো পানি, এক কোমর পানি আছে। এখানে কাজটা ঠিক মতো হইতেছে না। সাগরে লঘুচাপের প্রভাবে টানা 4 দিন বৃষ্টি হচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায়। এতে উপকূলীয় এই উপজেলা নিম্নাঞ্চল সাগর ও নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া জেলেরা উপকূলে ফিরতে শুরু করেছে। এরই মধ্যে কয়েকশো ট্রলার আলিপুর ও মহিপুর মৎস্য বন্দরে আশ্রয় নিয়েছে। এদিকে সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় ভ্রমণে এসেছে বহু পর্যটক, যারা সাগরের উত্তাল ঢেউয়ের তালে তালে ঝুঁকি নিয়ে সমুদ্র স্নানে মেতেছেন। তবে তাদের তীরে ফিরে আসতে মাইকিং করে নির্দেশ দিচ্ছে নিরাপত্তায় টুরিস্ট পুলিশ।
তবে খেপুপাড়া আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলেন, মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাব কেটে গেলে বৃষ্টিপাত কমে আসবে। বিনা অনুমতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্লুইস গেট সংলগ্ন ঝিরিপথ দিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার সময় কাটাগাছের গুঁড়ি জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দুপুরে ক্যাম্পাসের স্লুইস গেটে গাছের গুঁড়ি ভেসে আসার সময় শিক্ষার্থীরা বিষয়টি লক্ষ্য করে প্রশাসনকে জানায়। পরে নিরাপত্তা কর্মীরা গাছের গুঁড়ি জব্দ করে। বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া ঝিরিপথ ব্যবহার ও বন বিভাগের ছাড়পত্র ছাড়া গাছ কেটে ভাসিয়ে নেওয়ার জন্য গাছগুলো জব্দ করা হয়। তবে অভিযুক্ত গাছ ব্যবসায়ী আলীর দাবি, তিনি মালিকানাধীন জমি থেকে গাছগুলো কিনেছেন। বিশ্ববিদ্যালয় নাকি সরকারি জায়গা থেকে গাছ কাটা হয়েছে। সে ব্যাপারে নিশ্চিত হতে রবিবার গাছ কাটার স্থান পরিদর্শন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টরা। সতেরো বছরে উদ্ধার হয়নি লক্ষ্মীপুরের কমলনগর চর লরেন্স এলাকার পানি উন্নয়ন বোর্ড পাওবোর 100 কোটি টাকার সরকারি জমি। পানি নিষ্কাশনের জায়গা দখলে থাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এই জমি উদ্ধারে অভিযান শুরু হলেও স্থায়ী কোনো অগ্রগতি নেই। পাওবোর নির্বাহী প্রকৌশলী জানান, প্রভাবশালীদের দখলে থাকা খাস জমির তালিকা করা হয়েছে। ধাপে ধাপে এগুলো উচ্ছেদ করা হবে। আতর রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুরের কমলনগর চর লরেন্স এলাকার খাস জমিতে খাল, সড়ক ও পানি নিষ্কাশনের জায়গা হলেও সেই জমি দখল করে স্থায়ী দোকানপাট গড়ে তুলেছেন এলাকার প্রভাবশালীরা। এমনকি খাস জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়েছেন মুক্তিযোদ্ধা সমবায় মার্কেট নামে। এলাকাবাসীর অভিযোগ, খালের ওপর ময়লা আবর্জনা ফেলে বন্ধ করে ফেলা হয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থাও। ব্যক্তিগত কারোর ক্ষতি হইব, কারোর সুবিধা হইব, কেউ ব্যবহার করে এদের সুবিধা, কারোর ক্ষতি, এটা তো আমি নির্ণয় করতে পারতাম না। এটা করবে যারা সরকারি কর্মকর্তা আছে, এরাই সিদ্ধান্ত দিই। এটা যদি খালের ভিতরে ঘর থাকে, ঘরগুলো ভাঙি পরিষ্কার করা হলে ভালো হবে। জমি সরকারে উচ্ছেদ করে দিলে আমরা অ্যাডভান্স দিচ্ছি, অ্যাডভান্সের টাকা নিয়ে নেব গণ মালিক থেকে। এই সাইডে ওই মেম্বার পাওবোর কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে এলাকাবাসী বলছেন, লোক দেখানো উচ্ছেদ চালানোর কারণে এখন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় দুর্ভোগ পোহান তারা। যে পানি প্রবাহের যে পথ, সেটা মানুষ এনফোর্সমেন্ট করেছে, বিভিন্ন জায়গায় মানুষ দখল করেছে, অবৈধ দখল করা হয়েছে। সাথে সাথে আমাদের ওয়াটার বোর্ডের যে লক্ষ্মীপুর জেলায় প্রায় 5100 একর জমি আমাদের রয়েছে, এর ভিতরে অনেক মানে কিছু জমি অবৈধ দখল তাদের দ্বারা আসলে দখল হয়েছে। তবে পাওবো নির্বাহী প্রকৌশলী জানান, চর লরেন্স এলাকার প্রভাবশালীদের দখলে থাকা খাস জমির তালিকা করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের 5101 একর জমির মধ্যে 255 একর জমি এখনও অবৈধ দখলে। শাকিলা শম্পা, ৭১। পিরোজপুরের ইন্দুরকানীতে কয়লা বোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে। এ দুর্ঘটনায় ট্রাকে থাকা কারো কোনো ক্ষতি না হলেও বন্ধ রয়েছে যান চলাচল। শুক্রবার ভোর 4টার দিকে ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কলারুন সন্ন্যাসীর মালবাড়িতে খালের উপর নির্মিত ব্রিজ ধসে যাওয়ার ঘটনা ঘটে। প্রায় 27 টন কয়লা বোঝাই একটি ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। এতে ইন্দুরকানী কলারুন সন্ন্যাসী হয়ে মোরেলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার মানুষজন। ঝালকাঠিতে ছেলের বিরুদ্ধে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছেন শতবর্ষী এক মা। বৃহস্পতিবার ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 110 বছর বয়সের আমিরুল নেসা বাদী হয়ে ছেলে ইউনুস মোল্লার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। আর এরপরই অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। যে বয়সে ছেলের আদর যত্নে সুখ শান্তিতে থাকার কথা, সেই বয়সে সে এক মাকে আসতে হয়েছে আদালত চত্বরে। 110 বছর বয়সের এই মায়ের নাম আমিরুল নেসা। 7 ছেলে ও 2 মেয়ের জননী। বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়েই আদালতে হাজির হন ছেলের বিচার চাইতে।
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামের শতবর্ষী এই মায়ের অভিযোগ ছেলে ইউনুস মোল্লার বিরুদ্ধে। তিনি জানান ৩ বছর আগে জমি বিক্রির ৩ লাখ টাকা জমা রাখেন ছেলের কাছে। গত ১২ জুন সেই টাকা ফেরত চাইতে গেলে তার উপর চলে অকথ্য নির্যাতন। এক পর্যায়ে তাকে লাথি মারা হলে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়। এরপর সুস্থ হয়ে ছোটেন আদালতে। আমি টাকা চাইছি বলার কাছে এই টাকা দেয় না, এই জন্য রাজি মারছে ওই এইবার আইছি। ইউনুস মোল্লার কাছে আমার আম্মা ৩ লক্ষ টাকা পাবে চাইতে গেছে। এইয়ার ফান্ডে ইউনুস মোল্লা আমার আম্মারে মারছে, আমার আম্মাকে দিয়ে আমরা মামলা করতে আসছি। তার সাথে কথা কাটাকাটি হয়েছে নাকি, এরপরে দাদুকে লাথি মারছে, দাদিকে লাথি মারছে, লাথি মারার পর দাদি পড়ে গেছে, পড়ে যেয়ে পায়ে ব্যথা পাইছে। তবে মায়ের ওপর অত্যাচারের অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত ইউনুস মোল্লা। সম্পূর্ণ মিথ্যে কথা, এবং এইটা মানে আমার মা তো গর্ভজাতির মা আমার 10 বছর 10 দিন পেটে রাখছে। আমি এই মায়ের কখনোই আমি মারতে পারি না, কখনোই যদি মাইরে যাই তাহলে যেন আমার হাত পা যেখানে যাচ্ছে লাগিয়ে যায়, একদম ধ্বংসই যাই যেন আমি। এমন একটি ঘটনায় অবাক হয়েছেন আইনজীবীরা। আর বিষয়টি আমলে নিয়ে দ্রুত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালতের বিচারক। মামলার গভীরতা অবলোকন করতে পাইরা এই ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটা আমলে নিয়েছেন, সরাসরি এফআইআর দিয়েছেন এবং এই ইউনুস মোল্লার বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করেছেন। মায়ের উপর এমন আচরণে ক্ষুব্ধ এলাকার মানুষ দাবি তুলেছেন ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির। মনিরা কাজুরি, ৭১। ঝিনাইদহে ১৮ বছরও চালু হয়নি স্যালাইন ফ্যাক্টরি। এলাকার মানুষের অভিযোগ, বিএনপি সরকারের সময় ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন করার কারণে ১৮ বছরও চালু হয়নি এই সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে রাজনৈতিক কারণে প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হয়নি। তবে এবার চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের ৬টি উপজেলার হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে খাবার স্যালাইন সরবরাহের জন্য ১০% জমির উপর স্যালাইন ফ্যাক্টরির উদ্যোগ নেয় তৎকালীন সরকার। শহরের চাকলাপাড়া সংলগ্ন পুরাতন হাসপাতাল এই জায়গাতে ২০০৫ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ২০০৮ সালের আগস্ট মাসে দ্বিতল ভবনের নির্মাণ শেষ হলে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রকৌশল বিভাগ স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে। ২০০৯ সালে ক্ষমতার পালাবদলের পর স্যালাইন ফ্যাক্টরি চালু হবার প্রশাসনিক অনুমোদন তো মেলেইনি, এমনকি কোনো লোক জনবলও নিয়োগ করা হয়নি। বর্তমানে অবহেলায় পড়ে রয়েছে কক্ষগুলো, চেয়ার টেবিল ফ্যান সহ সবকিছু নষ্ট হবার পথে। করোনা সংক্রমণের সময় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদার কর্মসূচি চলে এখানে। অনেক এমপি চলে গিয়েছে, অনেক মন্ত্রী চলে গিয়েছে, কিন্তু তারপরে এখন এখানে স্যালাইন পাওয়া যায় না। এটার কারণে অনেক মানুষ বর্তমানে ভোগান্তিতে পড়ছেন। এটা অকার্য অবস্থায় পড়ে আছে এবং এখানে মানব সম্পদ নেই, কোনো কিছুই নেই। যে স্যালাইন চালু হচ্ছে না, কেন চালু হচ্ছে না? অত দ্রুত ঝিনাইদহ এসে চালু হোক, এজন্য আমাদের জন্য এটা উপকার হয়। আর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, স্যালাইন ফ্যাক্টরি চালুর জন্য অনেক চিঠি আদান প্রদান করা হয়েছে, তবে এখন পর্যন্ত জনবল বা প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য অফিসের ক্যাম্পাসে এটি আছে, তো একেবারে বিনষ্ট হয়ে যাওয়া থেকে আমরা কিছু কিছু রুম এটার এখন অফিসের বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। রুমের এমনিতে স্ট্রাকচারটা ভালো আছে, কিন্তু পরবর্তীতে যদি আসলে স্যালাইন ফ্যাক্টরিটি চালু করা যায় তাহলে এই বিল্ডিংটার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে। সিভিল সার্জন জানান, জেলার মানুষের স্যালাইনের চাহিদা মাসে ১ লাখের ওপরে। লোক জনবল নেই, যন্ত্রপাতি পড়ে রয়েছে, রাজনৈতিক কারণে চালু করা সম্ভব হয়নি। আমাদের সিভিল সার্জন সম্মেলনে বলে আসছি যে এটা চালু করা হোক এবং এটা যেন ভালো থাকে, কিন্তু সমস্যা হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের কাছে সেই সময়মতো সম্মেলন শেষ হয়েছে, তো আমাদের চালু করতে মনে আরো সময় লাগবে। ২০০৫ সালের ২২ অক্টোবর স্যালাইন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঝিনাইদহ ২ আসনের তৎকালীন বিএনপির সাবেক এমপি মশিউর রহমান। হাসান আহমেদ, ৭১। আছেন ৭১-এ চলছে দেশযোগ। গাইবান্ধায় চলতি মৌসুমে বোরোর ভালো ফলন হয়েছে, যা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তবে উৎপাদনের তুলনায় কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় হতাশ চাষিরা। সরকারিভাবে ধান কেনা শুরু হলেও নানা বিড়ম্বনায় খাদ্য গুদামে ধান দিতে পারছেন না চাষিরা। এই সময় জেলা কৃষি বিভাগ তাদের পাশে থাকার আশ্বাস দিলেও এ বিষয়ে কথা বলতে নারাজ জেলা খাদ্য বিভাগ। শামীম আল শামুর তথ্য ছবিতে প্রতিবেদন।
এবছর আবহাওয়া ভালো থাকায় গাইবান্ধায় বোরোর বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ ভরে গেছে সোনালী ধানে। মাঠের ধান কাটার পর মাড়াইও প্রায় শেষ পর্যায়ে। তবে ফলন ভালো হলেও ঠিক দাম না পেয়ে হতাশায় গাইবান্ধার চাষিরা। তারা বলছেন বীজ, সার, কীটনাশক ও সেচ খরচ সহ শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ধান বেচে চাষের খরচেই উঠছে না। খরচ করিয়া ধানের দাম পাই না, এত কষ্ট করে লাভ কি? ধান আবাদ না করে অন্য আবাদ করা ভালো হবে। এখন ব্যাপারী সময় নাপি দেই, কি কারণে আমাদের দাম হচ্ছে না? চাষিদের অভিযোগ, খাদ্য গুদামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারের নির্ধারিত মূল্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বাধ্য হয়ে স্থানীয় হাটবাজারের ফড়িয়া ও মহাজনদের কাছে কম দামে ধান দিতে হচ্ছে। আমরা তো ওখানে পাত্তাও পাই না, কিন্তু অফিসাররা টাকা খায়, যাদের টাকা খায় তাদের কাছে ধান নেয়। আমাদের সাধারণ লোকের ওখানে খাওয়া নাই বাবু। অফিসার ঘরে কাজে ওঠে, ওরা টাকা ছাড়া সাধারণ লোকের তো পাত্তা দিবে না। আমার এলাকায় আমি তো মনে করি যে আমি কেন, আমার সে বড় গৃহস্থ যারা আছে তারাও ধান দিতে পারে না। লোকাল বাজারে এত দাম কম, এভাবে তো পত্তাই হচ্ছে না, মোটামুটি তো আমরা ধানও দিতে পারতেছি না। এদিকে খাদ্য গুদামে ধান দিতে না পারা কৃষকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা খাদ্য বিভাগের খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান। তবে ন্যায্য মূল্য পেতে কৃষকদের পাশে থেকে সহায়তার আশ্বাস দেন জেলার কৃষি কর্মকর্তারা। সরকারিভাবে যে ধান সংগ্রহের প্রক্রিয়াটা শুরু হয়েছে, এই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে দ্রুততার সাথে শুরু হয় তাহলে কৃষকরা ধান খাদ্য গুদামে দিতে পারবে এবং ধানের দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। এবছর গাইবান্ধায় 1,29,020 হেক্টর জমিতে বোরো মৌসুমের ধান চাষ হয়েছে। নুরতাজমিন নীর, 71। এদিকে ঢাকার বাইরের বাজারে আগের তুলনায় বাড়তি সবজি ও মাছের দাম বেড়েছে। সোনালী মুরগির দামও, তবে কমেছে ব্রয়লার মুরগির দাম। এছাড়া সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নিলেও এখনও মাছের কাঙ্ক্ষিত সরবরাহ আসছে না বাজারে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার চট্টগ্রাম নগরীর বাজারে দেখা গেছে গেল সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে সবজির দাম। কাঁকরোল, করলা, বটবটি 100 টাকায়, ঝিঙ্গা, টমেটো 80 টাকায়, বেগুন 120 ও পটল 60 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে সরবরাহ কম হওয়ায় প্রতি কেজি সবজির দাম 20 থেকে 30 টাকা বেড়েছে। এছাড়া সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে দিলেও এখনো মাছের কাঙ্ক্ষিত সরবরাহ নেই, তাই দাম বেশ চড়া। যে সবজি আমরা গত সপ্তাহে বিক্রি হয়েছে আপনার 50 থেকে 60 টাকা, এই সবজি এখন চলছে বর্তমানে 80 টাকা 100 টাকা করে কেজি। সিঙ্গেলের কারণে কিছু মাছ কম পড়তেছে, এই জন্য একটু মাছের রেটটা বেশি। এখানে একটু কোয়ালিটিটা ভালো, ওই জন্য এখানে দামও একটু বাড়তি থাকে। মনিটরিং করে ভোক্তা অধিকার যারা আছে তারা তো আসে না, তারা তো ঠিক মতো করলে হয়তো এই অবস্থা হইতে পারে। চট্টগ্রামে দেশি ও ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়েছে সোনালী মুরগির দাম। তবে সিলেটের বাজারে গেল কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম একটু কম। শুক্রবার সকালে সিলেট নগরীর আম্বরখানা বাজার ঘুরে দেখা গেছে সবজি প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। মোটামুটি কম আছে, সবকিছুই নাগালের ভিতরে আছে, মানে মানুষ কিনে খাওয়ার মতো আর কি। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ বেশি থাকায় সবজির দাম কম। ক্যাসিল 80 আইছে 60 টাকা, লাউ আছিল 100 টাকা, 80 টাকা নাইছে 50 টাকা। পটল আমরা এখন 30 টাকা কেজি বিক্রি করতেছি। বরিশালে ইলিশের দাম প্রতি কেজি 2000 টাকার ওপরে। এছাড়া রুই ও কাতল মাছ কেজিতে 40 টাকা বেড়ে 400 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন সব পণ্যের দাম চড়া, আর বিক্রেতারা বলছেন সরবরাহের ওপর বাজার দর ওঠানামা করছে। মাছের দরও বেশি, মাছের আমদানিও কম, মাছের সংখ্যা খুব কম, মাছ পাওয়া যেতেছে না, মাছের দাম খুব বেশি। এদিকে কুমিল্লায় বৃষ্টির কারণে বেড়েছে সবজির দাম। সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সোনালী মুরগির দামও। নতুন কিছু সবজি আসতেছে, এগুলা একটু রেট আনাইলে অন্য কিছু অনেক কম। সবগুলোর দামে তো আপনার বেশি, এখন আমরা 80 টাকা 60 টাকা 100 টাকার নিচে তো কোনো কিছু নাই। এদিকে মানিকগঞ্জে দেশি মাছের দাম 100 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। বড় ইলিশ বিক্রি হচ্ছে 2800 টাকা কেজিতে। দেশি মাছের দাম তো অনেক বেশি বাড়া, আর হচ্ছে এমনি যেগুলা চাষের মাছ আছে এগুলা অল্প কিছু 20 থেকে 30 টাকা করে বাড়ছে আর কি। তেলি মাছ 600 থেকে 700 টাকা কেজি, এই
এই মাছ 1400 টাকা কেজি, এই 800 টাকা কেজি। তবে বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়, টমেটো ও গাজর বিক্রি হচ্ছে 100 থেকে 180 টাকায়। হাসিবা আলী বর্ণা, ৭১। সাভার উপজেলার আশুলিয়ায় মাউন্ট ভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ক্লিনিক্যাল অলিম্পিয়াড স্কিলড নার্সিং ফ্যাসিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় আশুলিয়ার বাইপাইল কাইচাবাড়ি রোডে মাউন্ট ভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভবনে এর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সার্জিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার ফিরোজ কাদের। মাউন্ট ভিউ নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার মেহরুন্নেসা বলেন, শিল্পাঞ্চল এলাকায় বেশি সংখ্যক মানুষের মাঝে স্বল্প খরচে চিকিৎসা সেবা পৌঁছানোই হাসপাতালটির লক্ষ্য। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার ফারহানা দেওয়ান, অধ্যাপক ডাক্তার শেখ আব্দুল ফাত্তাহ সহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। ফ্রি মেডিকেল ক্যাম্পে 50 জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনা ফিতে দিনব্যাপী চিকিৎসা সেবা দেন।